বিশ্বকাপে আইবেরিয়ান ডার্বির ঝাঁঝ, পর্তুগাল নাকি স্পেন, কে কাটবে কোয়ার্টারের টিকিট আজ? মিশরের বিপক্ষে দ্য গ্রেট নকআউট ব্যাটল আর্জেন্টিনার, মেসি নাকি সালা, কার মাথায় উঠবে মুকুট এবার? ব্রাজিলের হারের কারণ কি? আনচেলত্তির প্ল্যান বি এর অভাবেই ওরা দুঃখের সাগরে ভাসল কি? নাহিদ রানের রেকর্ডের দিনে তরি ডোবালো টাইগাররা, টেস্টের পর প্রথম ওয়ানডেতেও 25 রানের লজ্জায় ডোবালো মিরাজরা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। বিশ্বকাপে আজ আইবেরিয়ান ডার্বি শুধু দুই প্রতিবেশী লড়াই না, এটা ইউরোপিয়ান ফুটবলের অহংকার, স্মৃতি আর প্রতিশোধের পুরনো এক খাতা। এক পাশে রোনালদোর অসমাপ্ত বিশ্বকাপ গল্প, অন্য পাশে গোল না খাওয়া স্পেনের লাল দেয়াল। ডালাসের রাত 1টায়, তাই প্রশ্ন একটাই, পর্তুগাল কি ইতিহাস ভাঙবে নাকি স্পেন আবারও নকআউটের মঞ্চে রাজা হয়ে উঠবে? পর্তুগাল স্পেন মহরণের প্রিভিউ জুবাইনুরের রিপোর্টে। একই উপদ্বীপ, একই ফুটবল রক্ত, অথচ বিশ্বকাপের নকআউটে দুই আলাদা ভাগ্য। স্পেনের জন্য পর্তুগাল অনেক সময় হয়েছে ধৈর্যের পরীক্ষা, আর পর্তুগালের জন্য স্পেন এক লাল দেয়াল, যেটা ভাঙতে গেলে শুধু প্রতিভা নয়, লাগে নিখুঁত রাত। তবে এমন রাত সুপারস্টার রোনালদোর জন্য কিন্তু নতুন কিছু নয়। একটু ফ্ল্যাশব্যাকে যান। 8 বছর আগে 2018 বিশ্বকাপে রোনালদোই এই স্পেনের বিপক্ষে করেছিলেন 3 গোল। তাই ডালাসের রাত 1টায় ম্যাচটা শুধু শেষ 16র আরেকটি বড় লড়াই নয়, এটা রোনালদোর জন্য সেই স্মৃতি ফেরানোর রাত, আর স্পেনের জন্য সেই স্মৃতিকে ইতিহাসের পাতাতেই আটকে রাখার চ্যালেঞ্জ। পরিসংখ্যান বলছে এই দ্বৈরথে পর্তুগালের হাসি খুবই কম। প্রতিযোগিতামূলক শেষ 12 ম্যাচে স্পেনের বিপক্ষে তাদের জয় মাত্র একবার, 2004 ইউরোতে নুনো গোমেজের সেই 1-0। এরপর অনেক কিছু বদলেছে। রোনালদো উঠেছেন ফুটবলের অলিম্পাসে, স্পেন বদলেছে টিকি টাকার যুগ থেকে নতুন গতির দলে। কিন্তু আইবেরিয়ান ডার্বির উত্তাপ একই আছে, একটুখানি ভুল আর স্বপ্ন শেষ। স্পেন এসেছে অদ্ভুত এক সাহস নিয়ে, 4 ম্যাচ 4 ক্লিনশিট। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টের প্রথম 4 ম্যাচে 1 গোলও খায়নি লা রোজা। 2006 সালের সুইজারল্যান্ডের পর ইউরোপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে টানা 4 ক্লিনশিট। এই তথ্যটাই বলে দেয় স্পেন শুধু বল পায় সুন্দর নয়, বল ছাড়াও ভয়ঙ্কর। অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে শেষ 16-এ ওঠা ম্যাচটা ছিল স্পেনের জন্য চরিত্রের পরীক্ষা। মিকেল ওয়ার্জাবালের জোড়া গোল, পেদ্রো পোরোর নিখুঁত ফিনিশিং আর মাঝ মাঠের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে তারা প্রতিপক্ষকে শুধু হারায়নি, ধীরে ধীরে শ্বাসরোধ করেছে। লুইস দে লা ফুয়েন্তের দল এখন টানা 34 ম্যাচ অপরাজিত, আর এক ম্যাচ হার এড়ালেই ছুঁয়ে ফেলবে 2007 থেকে 2009 সালে স্পেনের 35 ম্যাচ অপরাজিত থাকার সোনালী রেকর্ড। দে লা ফুয়েন্তে নিজেও বড় টুর্নামেন্টে প্রথম 11 ম্যাচে অপরাজিত, 10 জয় 1 ড্র, গোল খেয়েছেন মাত্র 4টি। ডালাসে জয় মানে তিনি ঢুকে যাবেন আইমে জাকে ও লুই ফন গলের ছোট্ট কাতারে। কিন্তু পর্তুগালকে কখনো সম্ভাবনার শতাংশে মাপা যায় না। ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা ফিরেছে আগুন পেরিয়ে। রোনালদোর বিশ্বকাপ নকআউটের প্রথম গোল, 94 মিনিটে গঞ্জালো রামোসের বিজয়ী গোল, আর শেষ মুহূর্তের বিতর্কিত ভিএআর। এমন জয় অনেক সময় দলকে শুধু পরের রাউন্ডে নেয় না, ভেতরে একটা বিশ্বাসও জাগায়, আমরা এখনো মরিনি। রোনালদোর জন্য এই ম্যাচ ব্যক্তিগত। স্পেনের বিপক্ষে তার 4 গোল এই দ্বৈরথে যৌথ সর্বোচ্চ। 2018 বিশ্বকাপের সেই হ্যাটট্রিক এখনো পর্তুগালের স্মৃতিতে আগুন হয়ে জ্বলে। তবে সেবার ফলাফল 3-3 হলেও এবার আর ড্র হলে চলবে না, দরকার ফলাফল। ওয়ার্জাবাল 4 গোল করে স্পেনের নতুন মুখ হয়ে উঠেছেন। 2010 সালে ডেভিড ভিয়ার পর এক আসরে এমন ধার দেখায়নি কোনো স্প্যানিশ ফরওয়ার্ড। অন্যদিকে পর্তুগালও ম্যাচ প্রতি 1.6 XG তুলেছে। 2014 সালের পর বিশ্বকাপে তাদের সেরা আক্রমণাত্মক ছন্দ। তাই ডালাসের লড়াইটা পরিষ্কার, স্পেনের লাল দেয়াল বনাম পর্তুগালের শেষ আঘাত। অপটা স্পেনকে দিয়েছে 49.2% সম্ভাবনা, পর্তুগালকে 25.6। এখন দেখা যাক সুপার কম্পিউটারকে তুড়ি দিয়ে উড়িয়ে রোনালদো কি আবারও সুপার পারফরমেন্স দেখাতে পারবেন কিনা। জুবাইর নূর, 71।
টুর্নামেন্ট ম্যানেজার খ্যাত কার্লো আনচেলোত্তিকে নিয়ে অনেক আশার বাণী শোনা গেছে অতীতে। বিশ্বকাপের ব্রাজিলের ম্যাচে এতদিনে তার প্রশংসাও হয়েছে অনেক, কিন্তু রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার আগেই আভাস মিলেছে ইতালিয়ান মাস্টারমাইন্ডের কোনো প্ল্যান বি ছিল না। কারণ একে তো বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট পারফর্মিং স্কোয়াড কখনোই ছিল না সেলেসাওদের, দ্বিতীয়ত ইনজুরি মোটামুটি শিরদাঁড়া ভেঙে দিয়েছে 5 বারের বিশ্বকাপ জয়ীদের। আর হল্যান্ডদের বিপক্ষে আনচেলোত্তি ম্যাজিক কমপ্লিট ফেইল্ড। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। 1990 সালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। তারপর 36 বছরে একবারও রাউন্ড অফ 16-এ হারেনি। এবার নরওয়ে সেই ধারা শেষ করে দিল। স্কোর লাইন 2-1, ব্রাজিলের বিদায়। হালান্ড জোড়া গোল করলেন, দুটোই আসে সেকেন্ড হাফে। প্রথমার্ধে যে মানুষকে বোতলবন্দি করে রেখেছিল ব্রাজিল, সেই একই প্লেয়ার গল্পটা পাল্টে দিল। তার আগে যে স্ক্রিপ্ট লিখছিল সেলেসাওরা, গল্পটা আনচেলোত্তির গেম প্ল্যানের ব্যর্থতার। ইয়েস, মাস্টার অফ ট্যাকটিশিয়ানও কখনো কখনো বাজেভাবে ফেল করেন, আর সেই দিনটা আনফরচুনেটলি ব্রাজিলের ক্ষেত্রে এলো নরওয়ের বিপক্ষেই। পরিকল্পনাটা ছিল পরিষ্কার, নরওয়েকে পজিশন ছেড়ে দাও, লো ব্লকে নেমে আসো, কাউন্টারে ভিনিসিয়াস আর মার্টিনেল্লির গতি ব্যবহার করো, হালান্ডকে বক্সে স্পেস দিও না। 4-2-3-1 ফরমেশন। ফার্স্ট হাফে সেটা কাজও করেছিল। হালান্ড বলতে গেলে একটা শটও নিতে পারেননি। তার সাথে ফিজিক্যাল লড়াইয়ে এগিয়েছিলেন গ্যাব্রিয়েল মাগালহাইস। বছর জুড়ে হালান্ডের মতো আরো অনেককে সামলানোর অ্যাসাইনমেন্টেই থাকেন এই আর্সেনাল সেন্টার ব্যাক। 14 মিনিটে ব্রাজিলের একটা সুযোগও এসেছিল। কুনহা পেনাল্টি আদায় করলেন, স্পট কিক নিলেন ব্রুনো গিমারেস। পরে আনচেলোত্তি ব্যাখ্যা দিয়েছেন, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই মুহূর্তে ব্রুনোই সেরা অপশন ছিল, কারণ 11-এ খেলছিলেন না রাফিনিয়া কিংবা নেইমার। কিন্তু মিথ্যা, ডাহা মিথ্যা আর থার্ড টাইপের মিথ্যার নাম পরিসংখ্যান। সেটা আরেকবার প্রমাণিত গিমারেসের পেনাল্টি মিস, ম্যাচের টার্নিং পয়েন্ট। বিরতির পর সালবাকেন নরওয়ের টিমে নামালেন দুজন সাবস্টিটিউটস। নুসা আর সল্থের জায়গায় আন্দ্রেয়াস শেলডরুপ আর অস্কার বব। স্ক্যান্ডিনেভিয়ান দেশটার এই চেঞ্জ আনলক করে ফেলে হালান্ডকে। প্ল্যান এক্সিকিউশন যেন হলো সরল অঙ্কের হিসেব মেনে। 79 মিনিটে ওই শেলডরুপের ক্রস লেফট উইং থেকে ভেসে যায় ফার পোস্টের দিকে। গ্যাব্রিয়েল পুরো ম্যাচে ভালো করছিলেন, কিন্তু এবার দীর্ঘদেহী হালান্ডের হাই জাম্পের বিপক্ষে কুল অথবা কিনারা কিচ্ছু পেলেন না। নরওয়েজিয়ান অ্যাটাকারের পারফেক্ট হেডার, গোল, ইউরোপিয়ানদের লিড। 90 মিনিটে ব্রাজিল সমতায় ফিরতে মরিয়া হয়ে ডিফেন্স লাইনে ওপরে তুলে আনে। নরওয়ে সেই স্পেসটাই চাইছিল। শেলডরুপ আবার কাট ইন করলেন, হালান্ড বক্সের বাইরে থেকে বাপায় নিলেন নিজের সিগনেচার শট। আলিসন আর বলের নাগাল পেলেন না। ব্রাজিলের ক্লান্ত ডিফেন্সও ট্র্যাক ব্যাক করতে পারেনি। আসলে একজন রাফিনিয়ার না থাকা পুরো ব্রাজিলের স্ট্রাকচার ভেঙে দিয়েছিল। বার্সেলোনা ফরওয়ার্ড শুধু অ্যাটাক করতেন না, নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করতেন, অংশ নিতেন হাই প্রেসিংয়ে। তার জায়গায় তরুণ রায়ান দিতে পারেননি সেই ডেলিভারি। ব্রাজিলের এই অন্ধ হয়ে থাকা রাইট উইং ধরে সেই গ্যাপটা নরওয়ে বারবার ব্যবহার করেছে। মিডফিল্ডে কাসেমিরো আর গিমারেস, ওডেগার্ড আর বার্গের বিপক্ষে ছিলেন অসহায়। পজিশন ছেড়ে দেওয়ার ট্যাকটিক্সে সবার আগে সারেন্ডার করেছে ব্রাজিলের মিডফিল্ড। কাসেমিরো সম্ভবত বয়সের ভারে ঝিমিয়ে গেছেন। হোল্ডিং মিড হিসেবে তার ধীর গতি ওডেগার্ড আর সান্ডারবার্গের হাই প্রেসিং এর সামনে নরওয়ের জন্য ভালো চান্স ক্রিয়েট করেছে। এনরিক 58 মিনিটে নামলেন, ওয়ান অন অন সুযোগ পেলেন, মিস করলেন। প্রায় পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসে দেখেছেন, এসেই ডিসিসিভ মোমেন্টে ডেলিভার করার চাপটা অনেক বেশি ছিল। শেষের গোলটা সান্ত্বনা মাত্র। বল পজিশনে নরওয়ে 66%, ব্রাজিল 34। আনচেলোত্তি ব্যাপারটা মেনে নিয়েছিলেন, কিন্তু ক্লুলেস মিডফিল্ড, পেনাল্টি মিস, রাফিনিয়ার ইনজুরি, সব মিলিয়ে জুয়াটা উল্টো হয়ে গেল। 24 বছরের অপেক্ষা ফুরানোর স্বপ্ন শেষ। 1990-এর পর প্রথমবার এত আগে বিদায়। আনচেলোত্তি ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে কোন জায়গায় থাকবেন সেটা এখন কঠিন প্রশ্ন। আর ওদিকে হালান্ড কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো। খালিদ জামিল, 71। কিছু গল্প বৃত্তের মতো, যেখানে শুরু সেখানেই এসে শেষ। 2010 সালে যে মেটলাইফে হলুদ জার্সিতে নেইমারের স্বপ্নের দরজা খুলেছিল, 16 বছর পর সেই মাঠেই চোখের জলে বন্ধ হলো আন্তর্জাতিক অধ্যায়। ব্রাজিল শুধু বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি, বিদায় নিয়েছে তাদের এক অসম্পূর্ণ অথচ অবিস্মরণীয় শিল্পীও। নেইমারের অবসর নিয়ে আরও জানাচ্ছেন জুবায়ের নূর।
এই পৃথিবীতে যাপিত জীবন এক অদ্ভুত গোলকধাঁধা। 2010 সালে মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। 16 বছর পর সেই একই মাঠ, গায়ে সেই একই হলুদ জার্সি। তবে এবার চোখে জল আর কণ্ঠে ভাঙা স্বীকারোক্তি। আমি চেষ্টা করেছি, এখানেই শুরু হয়েছিল, এখানেই শেষ। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের 2-1 গোলের হার তাই শুধু বিশ্বকাপের শেষ 16 থেকে বিদায় নয়, এটা এক যুগের সবচেয়ে বড় ব্রাজিলিয়ান আবেগের শেষ আন্তর্জাতিক দৃশ্য। স্কোরলাইন বলছে ব্রাজিল হেরেছে, কিন্তু মেটলাইফের রাতটা বলছে আরো বড় কিছু। ব্রাজিল তো হেরেছেই, সাথে হারিয়েছে এক অভাগা প্রতিভাকে, হারিয়েছে নেইমারকে। 34 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন এমন একজন যার ক্যারিয়ার একসঙ্গে জাদু, চাপ, চোট, বিতর্ক আর অপূর্ণতার গল্প। 129 ম্যাচে 80 গোল, ব্রাজিলের পুরুষ দলের ইতিহাসে সর্বোচ্চ গোল। পেলে, রোনালদো, রোমারিও, রিভালদোর দেশে সর্বোচ্চ গোলদাতা হওয়া শুধু পরিসংখ্যান নয়, এটা প্রতিভা ও দীর্ঘস্থায়িত্বের সবচেয়ে শক্তিশালী দলিল। তবু এই বিশ্বকাপ তার জন্য ছিল ফিরে আসার, কিন্তু পূর্ণতা পাওয়ার নয়। দীর্ঘ চোট কাটিয়ে কার্লো আনচেলত্তির দলে জায়গা পেয়েছিলেন ঠিকই, তবে আগের মতো ম্যাচের কেন্দ্রবিন্দু হতে পারেননি। পুরো টুর্নামেন্টে 2 ম্যাচে বদলি নেমে তার গেম টাইম মাত্র 37 মিনিট। স্কটল্যান্ডের বিপক্ষে ছোট্ট ক্যামিও আর নরওয়ের বিপক্ষে স্টপেজ টাইমে পেনাল্টি থেকে গোল। সেই গোলই হয়ে থাকলো ব্রাজিলের জার্সিতে তার শেষ গোল, শেষ উদযাপন, শেষ স্বাক্ষর। নেইমারের বিশ্বকাপ গল্প 4 অধ্যায়ের। 2014, 2018, 2022 ও 2026। 2014তে দেশের মাটিতে চোটে ভেঙে যাওয়া স্বপ্ন, 2018তে প্রত্যাশার ভার, 2022-এ কান্না আর 2026-এ বিদায়। বিশ্বকাপ জেতা হয়নি, কিন্তু ব্রাজিলের হয়ে জিতেছেন 2013 কনফেডারেশনস কাপ, 2012 অলিম্পিক রূপা আর 2016 রিও অলিম্পিকে এনে দিয়েছেন দেশের ফুটবলে প্রথম গোল্ড। নেইমার সবসময় সহজ চরিত্র ছিলেন না, কখনো অতিরিক্ত নাটকীয়, কখনো অসম্ভব মোহনীয়, কিন্তু বল পায়ে তিনি ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের শেষ বড় শিল্পীদের একজন। এখন সান্তোসে ক্লাব ফুটবল চলবে, কিন্তু সেলেসাওয়ের হলুদ জার্সিতে আর নয়। মেটলাইফে তাই শেষ বাঁশি শুধু ব্রাজিলের জন্য বাজেনি, বেজেছে নেইমার নামের এক অসম্পূর্ণ মহাকাব্যের জন্য। জুবায়ের নূর, 71। কোটি ভক্তের হৃদয় ভেঙে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল ব্রাজিল। এক্সামিশনে পা ফসকানোর পর যেমন বাংলাদেশের সমর্থকদের হতাশা চোখে পড়েছে, ব্রাজিলেও নিশ্চয়ই একই রকম ক্ষত সেখানকার সমর্থকদের। আমরা একটু সেই খবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী হাসান সজীব আছেন ব্রাজিলে, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সজীব, যেমনটা আসলে গতকালের ম্যাচটায় আমরা দেখলাম ব্রাজিলের এই স্কোয়াডটা নিয়ে, এবার কার্লো আনচেলত্তির অধীনে আমাদের প্রত্যাশাটা অনেক বড় ছিল, হেক্সা মিশন জয়ের প্রত্যাশা ছিল, কিন্তু সেই স্বপ্নটা আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সেখানে একই সঙ্গে নেইমার জুনিয়র, যিনি ব্রাজিলের সবচেয়ে বড় তারকাদের একজন, নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারটারও বিদায় হলো। সেখানে দর্শকদের, আপনি আসলে গতকাল সেখানেই ছিলেন, ম্যাচটা উপভোগ করেছিলেন তাদের সঙ্গে, নেইমারের এই অবসর নিয়ে আসলে ভক্তদের, সেখানকার সমর্থকদের আবেগের কেমন আদান প্রদান আসলে দেখতে পেয়েছেন? তাজিন, আপনি আবেগের কথা বলছিলেন, শুরুতেই আসলে বাংলাদেশি যারা সমর্থক রয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে একটা বিষয় জানাতে চাই। আপনি যদি ব্রাজিলে না আসেন তাহলে ব্রাজিলের মানুষ সম্পর্কে আপনি খুব ভালো ধারণা পাবেন না। বাংলাদেশে যেমনটা ঘটেছে এই ম্যাচের পর, বিশেষ করে নেইমারকে নিয়ে অনেক ধরনের আবেগ ঘন প্রয়োগ দিয়েছেন, কান্না করেছেন, সেই বিষয়টা ব্রাজিলও ম্যাচের পর দেখা গেছে, কিন্তু সেটা সেখানেই শেষ। ম্যাচের পর সবাই আবেগে ভেসেছেন, কান্না করেছেন, মন খারাপ করেছেন, কিন্তু এটা নিয়ে তাদের মাতামাতি তেমন কিছু আমরা এখন পর্যন্ত দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা বেশ ব্যস্তবহুল একটা রাস্তা এবং এখানে সবাই কাজে নেমে পড়েছেন। যখন ম্যাচ হয়েছে তখন তারা ম্যাচ দেখতে গিয়েছেন, দলকে সাহস জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন, নেইমারের জন্য গলা ফাটিয়েছেন। আপনি খেয়াল করবেন নেইমার যখন নামে তখন সব জায়গায় নেইমার নেইমার একটা স্লোগানে মুখরিত ছিল, কিন্তু আবার যখন নেইমার অবসরের ঘোষণা দেন তখন অনেকে কেঁদেছেন। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি।
নেইমার যে আন্তর্জাতিক ক্যারিয়ারটা ইতিতে এনেছেন, তাতে যারা এখানে সিনিয়র সিটিজেন তারা বলছেন এটা ঠিকই আছে, কারণ নেইমারের বয়স, নেইমারের চোট এবং নেইমারের সঙ্গে যে কার্লো আনচেলত্তির অনেকগুলো ব্যাপার কাজ করে, যে তাকে আসলে প্রবেশ সুযোগ দেওয়া হচ্ছিল না। আসলে ফিটনেসটা এখানে একটা বড় ব্যাপার। তবে একই সঙ্গে বিশেষ করে যদি বাচ্চাদের কথা বলি, ব্রাজিলে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তারা নেইমার বলে এখনো কাছে, কারণ নেইমারকে দেখে তারা অনেকে বড় হচ্ছেন। নেইমারকে এখনো তাদের একটাই দাবি, যাতে নেইমার আবারও ফিরে আসে, আবারও খেলে। যেমনটা আমরা শুনতে পেরেছি এবং জানতে পেরেছি, নেইমার যখন ফিরে আসবেন সান্তোসের সঙ্গে তার এখনো চুক্তি রয়েছে, সেখানে হয়তো তিনি 1-2টা ম্যাচ খেলে তার এই ক্লাব ফুটবলটাকেও তিনি ইতি টানতে পারেন। আমি যদি একটু ব্রাজিলের বর্তমান অবস্থা বলি, বাংলাদেশের সঙ্গে মেলাই, বাংলাদেশে আমরা বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পারছি যে অনেকে অনেক পথ বেছে নিচ্ছেন, অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। দেখেন, ফুটবল ব্রাজিলের একটা জীবনের অংশ, কিন্তু তার মানে এটা নয় যে ব্রাজিল বাদ করে গেছে দেখে যে এখানকার মানুষ জীবন দিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি দেখলে বুঝতে পারছেন যে সবাই আসলে কত ব্যস্ত, তারা এটাকে একটা উৎসব হিসেবে নেয়। ব্রাজিল ম্যাচ হেরে গেছে, এটা নিয়ে তাদের গণমাধ্যমগুলোতে আলোচনা চলছে। যারা ফুটবল বিশ্লেষক রয়েছেন তারা আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন যে কার্লো আনচেলত্তির সমস্যাটা কোথায় ছিল, নেইমারকে কেন আগে নামানো হলো না, বা পরে নামালে কি হতো, এবং ব্রুনো আসলে যে গোলটা মিস করেছেন পেনাল্টিতে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। কিন্তু যে ব্যাপারটা আমি বলতে চাই, যে আপনি যদি দেখেন ব্রাজিলের এই যে চিত্রটা, এখানে কারো কোনো এই ফুটবল নিয়ে মাথা ব্যথাটা নাই। আবার যখন ব্রাজিলের ম্যাচ আবারও তারা খেলা দেখতে যাবেন, জার্সি কিনবেন, হই হুল্লোড় করবেন। একটা ব্যাপার এখানে বলে রাখা ভালো, যে ফুটবল কালচারটা এখানে যেভাবে রয়েছে, আবার মানুষের যদি আমি মন মানসিকতার কথা বলি, সেক্ষেত্রে সেই ব্যাপারটা আপনাকে এখানে বুঝতে হবে। এখানে আমি এখন পর্যন্ত এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখিনি বা শুনিনি যে কেউ ফুটবলের জন্য হয়তো কারোর সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়েছে, কেউ টেলিভিশন ভেঙেছে, কেউ রাস্তায় নেমে পড়েছে। সজীব, এই আপনাকে ধরনের ঘটনা অসংখ্য এখানে নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা আসলে দেখছিলাম যে ব্রাজিলে এই ব্রাজিল ভক্তদের জন্য যে পুরো বিশ্ব জুড়ে ব্রাজিলের এই দলটাকে নিয়ে যে উন্মাদনা, সেই উন্মাদনাটা কিন্তু আর ব্রাজিলেও আছে, কিন্তু তারা আসলে সেটা বেশিক্ষণ মনে রাখতে চান না, এই দুঃখটাকে তারা সামনে এগিয়ে যেতে চান। এবং আমরা যুক্ত ছিলাম ব্রাজিল থেকে, আমাদের সহকর্মী হাসান সজীব জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত। মঞ্চটা অগ্নি পরীক্ষার, মঞ্চটা এবার সামর্থ্যের সর্বোচ্চটা দেয়ার। দ্য গ্রেট নকআউট ব্যাটল, সেই মহাযুদ্ধে ব্যাটন হাতে দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। সাম্প্রতিক ফর্ম, পারফরমেন্স কিংবা আধিপত্যে দুদলই চোখ রাঙানি দিচ্ছে দুদলকে, কিন্তু কাগজে কলমে হিসেব একপাশে রেখে বাস্তবতা আসলে কি বলছে, বিস্তারিত জানবো প্রতিবেদনে। দ্য গ্রেট নকআউট ব্যাটল, রাউন্ড অফ 16-এর অগ্নি পরীক্ষার মঞ্চে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ফারাওদের দেশ মিশর। একদিকে ফুটবলের আলটিমেট গডফাদার লিওনেল মেসি, আর অন্যদিকে অ্যানফিল্ডের রাজা মোহাম্মদ সালাহ। যেন ইটের জবাবে একেবারে পাটকেল। কার হাতে উঠবে কোয়ার্টারের টিকিট, আর কার কপালে জুটবে বিদায়ের ঘণ্টা। লড়াইটা দুই মহাতারকার। মাঠের অ্যাটাকিং থার্ডে কার অ্যাকিউরেসি কতটা শার্প, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। চলতি টুর্নামেন্টে লিওনেল মেসির ড্রিবলিং ও কি পাসিং যেন ফাইন টিউনড ভায়োলিন। পাসিং অ্যাকিউরেসি 88%-এরও উপরে। 4 ম্যাচে 7 গোল করে বুড়ো হাড়ের ভেলকিতে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। কিন্তু চাচা আপন প্রাণ বাঁচা। প্রতিপক্ষ শিবিরে যখন মোহাম্মদ সালাহ, তখন আলবি সেলেস্তে ডিফেন্সকে থাকতে হবে রেড অ্যালার্টে। রাইট উইং দিয়ে সালার কাট ইনসাইড শটগুলো যেন লেজার গাইডেড মিসাইল। 4 ম্যাচে 1 গোল করলেও তার ফর্ম চোখ ছানা বড়া করার মতো। দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু আকাশ পাতাল ব্যবধানেরও না। আন্তর্জাতিক ফুটবলে দল দুটি এ পর্যন্ত মুখোমুখি হয়েছে মাত্র একবার। 2008 সালের সেই প্রীতি ম্যাচে 2-0 ব্যবধানে জিতেছিল আলবি সেলেস্তেরা। অর্থাৎ খাতা কলমের পরিসংখ্যানে আর্জেন্টিনা 100 ভাগ এগিয়ে থাকলেও নকআউটের মঞ্চে অতীত ইতিহাস শুধুই একটা সংখ্যা। রিসেন্ট ফর্ম ও গোল স্কোরিং বিবেচনায় কেউ কারো চেয়ে এক চিমটিও কম নয়। আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক জয় নিয়ে ক্লিয়ার ফেভারিট হলেও মিশরের কাউন্টার অ্যাটাকিং ট্যাকটিক্স যে কোনো বড় দলের জন্য জমদূত। আর্জেন্টিনার হাইলাইন ডিফেন্সের সুযোগ নিয়ে সালাহ গতি বাড়ালেই স্কালোনি বাহিনীকে চোখে সর্ষে ফুল দেখতে হবে। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এক ভুলেই স্বপ্ন ভঙ্গ হতে পারে যে কোনো দলের। সালাদের রুখতে মেসি বাহিনীকে কড়া ম্যান মার্কিং, হাইলাইন ডিফেন্সের ফাঁক ফোকর বন্ধ করা, পাসিং অ্যাকিউরেসি দিয়ে মিশরের ডিফেন্সিভ খোলস ভাঙা, ফিজিক্যাল ট্যাকেলের মুখে মাথা ঠান্ডা রাখা এবং প্রথমার্ধে আর্লি গোল আদায়ের দিকে বিশেষ নজর দিতে হবে।
মেসির জাদুকরি বাঁ পা নাকি সালার গতি, কার স্ট্র্যাটেজি আজ ক্লিন সুইপ করবে প্রতিপক্ষকে? উত্তর মিলবে 90 মিনিটের শ্বাসরুদ্ধকর থ্রিলারে। তাজিন খন্দকার, ৭১। এবারে ক্রিকেটের খবর। নাহিদ রানার রেকর্ডের দিনেও টাইগারদের বাজে একটা হার। আবারও জিম্বাবুয়ের পেসারদের সামনে হাঁটু কাঁপানো পারফরমেন্স করলো টাইগার ব্যাটাররা। হারারেতে 25 রানে হেরেছে মেহেদী মিরাজরা। প্রথমে ব্যাট করে মাত্র 141 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে প্রায় 17 ওভার আগেই 116 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। নাহিয়ান মিন জাসিমের ম্যাচ রিপোর্ট। থেমে গেছে ব্রাজিলের সাম্বা, জেগে উঠেছে জিম্বাবুয়ের এমবেন্ডে জেরুসালেমা। নেইমারদের কান্নার শোক ভুলতে না ভুলতেই আবারও ধাক্কা খেলো ব্রাজিল ভক্ত টাইগার দর্শকরা। সত্যি বড্ড কঠিন তাদের জন্য দিনটা। শুধু কি তাদের জন্য, বিশ্বকাপ ফুটবলে বুঁদ হয়ে থাকা বাংলার সব ক্রিকেট পাগল দর্শকদের জন্য লজ্জার একটা হার। টানা 4 সিরিজে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়াকে হারানো টাইগাররা জিম্বাবুয়ের কাছে ধরা। চরম ব্যাটিং ব্যর্থতা। সিঙ্গেল ডিজিটে আউট 3 টপ অর্ডার ব্যাটার। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মিরাজ, মুসাদ্দেকদের প্রিয় দল ব্রাজিলের হতাশার দিনে তাদেরও ব্যর্থতা কঠিন মেনে নেয়া। মাত্র 142 রানের টার্গেটে টাইগাররা অল আউট 116 রানে, হার 25 রানের। আগামী বছর এই আফ্রিকার কন্ডিশনেই ওয়ানডে বিশ্বকাপ। এমন বাজে হারে কি বার্তা দিল টাইগাররা, বিশেষ করে ব্যাটসম্যানরা? ম্যাচে মুজারাওয়ানি, এনগারাভাদের বল যেন চোখেই দেখলেন না টাইগার ব্যাটাররা। 8 ব্যাটসম্যানই ছুঁতে পারেননি 2 অঙ্কের কোটা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন নাহিদ রানা। 20 বছর পর পেছনে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজাকে। 21 রানে তার নেয়া 6 উইকেট এখন ওডিআইতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার। নাহিয়ান বিন জাসিম, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।